তো লোকাল বন্ধু আমাকে স্লিপিং ব্যাগগুলো ধার দিয়েছিল যে তুমি ইউজ করো। একটা সুজনকে দিলাম, একটা আমি নিজে নিলাম। যখন আমি নিজেরটা স্লিপিং ব্যাগ খুলতে গেছি দেখি এটা চেইন নষ্ট। ক্যাম্প 2 সেকশনটাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট সেকশন এই মাউন্টেনে। নেপালি শেরপা ল্যাঙ্গুয়েজে আমা মিন্স মা অ্যান্ড দাবলাম মিন্স নেকলেস। আমা দাবলামের অর্থ মাদার্স নেকলেস বা মায়ের গলার হার। যারা স্বপ্ন দেখে, যারা ওই স্বপ্নের পেছনে ছোটে, যারা এর জন্য নিজেকে প্রস্তুত করে তোলে, তার পক্ষে অবশ্যই আমা দাবলাম ক্লাইম্ব করা সম্ভব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টোটো কোম্পানি। টোটো কোম্পানিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পত্রিকা টোটো কোম্পানি হচ্ছে ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান, অ্যাডভেঞ্চার বিষয়ক অনুষ্ঠান। যারা ভ্রমণ করেন, যারা অ্যাডভেঞ্চার করেন, আমরা তাদের গল্পগুলো শুনি এই অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন এই ভ্রমণের গল্প শোনাতে, অ্যাডভেঞ্চারের গল্প শোনাতে তৌফিক আহমেদ তমাল। তমাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রজতদা, আমাকে এই আজকের পত্রিকা টোটো কোম্পানির এই সুন্দর আয়োজনটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, ভ্রমণের গল্প বলার জন্য। তমাল, যে বিষয়টা নিয়ে আমি আসলে খুবই কি বলবো যে এক্সাইটেড বলা যাইতে পারে, সেটা হচ্ছে যে আপনি খুব সম্প্রতি এই 2-1 মাস আগেই আমা দাবলাম সামিট করেছেন। এবং এই আমা দাবলামকে, যেটা সবাই আমরা জানি যে এটা খুবই টেকনিক্যালি ক্রিটিক্যাল একটা পর্বত, এবং এইটাতে যারা অভিজ্ঞ পর্বত আরোহী আছেন তাদের সবারই আসলে এক ধরনের ইচ্ছা থাকে যে আমা দাবলাম জীবনের একটা না একটা সময় আমি সামিট করব। তো সেটাতে আপনি ঘুরে এসছেন এবং খুব দ্রুততম সময়ে প্রথার বাইরে গিয়ে সামিট করেছেন। সেই গল্পটা দিয়ে আমরা শুরু করি, তারপরে আমরা আসলে আরও গল্প শুনবো আপনার কাছ থেকে। আমা দাবলাম সম্পর্কে যদি আমি সূচনায় একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমা দাবলাম ইজ আ মাউন্টেন উইচ ক্যান বি ইউজুয়ালি কল্ড অ্যাজ মাউন্টেনার্স মাউন্টেন। মানে এটা হচ্ছে পর্বত আরোহীদের পর্বত। এটা ট্রেকারদের জন্য অনেক সময় আমরা ট্রেকিং থেকে ইনফ্লুয়েন্সড হয়ে প্রথম কোনো মাউন্টেন সামিট করি। সো ইট ক্যান নট বি আ ফার্স্ট মাউন্টেন ফর এনি ক্লাইম্বার। সো এটা হচ্ছে আপনার কয়েকটা পর্বত আপনি আগে আরোহণ করার পর, আপনার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকার পর এই পর্বতকে আপনি আরোহণের জন্য ধৃষ্টতা দেখাতে পারেন। তো এই আমা দাবলাম ইজ এ ডিফিকাল্ট মাউন্টেন কেন? আমা দাবলামের নামের একটা সার্থকতা আছে। আমা দাবলাম নেপালি শেরপা ল্যাঙ্গুয়েজে আমা মিন্স মা অ্যান্ড দাবলাম মিন্স নেকলেস। সো আমা দাবলামের অর্থ মাদার্স নেকলেস বা মায়ের গলার হার। আমা দাবলামের টেকনিক্যাল ডিফিকাল্টিস, হোয়াট ইজ টেকনিক্যাল ডিফিকাল্টিস? কিছু মাউন্টেনিং টার্মে আমি চলে যাচ্ছি। এখানে আপনি টেকনিক্যাল ইকুইপমেন্ট কতগুলো ইউজ করবেন সেটা ওর ক্লাইম্বিং গ্রেডের উপর ডিফারেন্ট করে। আমা দাবলাম ইজ এ মিক্সড ক্লাইম্বেবল মাউন্টেন। এখানে আপনি রক ক্লাইম্বিং, মানে ক্লাইম্বিং কতগুলো পার্ট আছে, রক ক্লাইম্বিং, স্নো ক্লাইম্বিং, আইস ক্লাইম্বিং, স্নো অ্যান্ড আইস ক্রাফট, হ্যাঁ, রোপের ফিক্সড লাইনের ব্যবহার। তো প্রত্যেকটা ফিচার এই মাউন্টেনটার মধ্যে আছে। যারা স্বপ্ন দেখে, যারা ওই স্বপ্নের পেছনে ছোটে, যারা এর জন্য নিজেকে প্রস্তুত করে তোলে, তার পক্ষে অবশ্যই আমা দাবলাম ক্লাইম্ব করা সম্ভব। আমার প্ল্যান ছিল, যেহেতু আমি গত বছর গিয়েছি, এবছর আমি আমা দাবলামটাকে একটু ডিফারেন্টলি করব। যেহেতু আমাদের দেশ থেকে অলরেডি 3টা সামিট হয়েছে, অ্যান্ড আমি চাচ্ছিলাম যে এই ওয়েতে, আমি যে ওয়েতে থিঙ্ক করছি, ইটস এ মডার্ন ওয়ে অফ ক্লাইম্বিং। ইউজুয়ালি আমা দাবলাম অভিযানে সময় লাগে মানুষের 25 দিনের মতো, কেউ 18 থেকে 25 এরকম টাইম ফ্রেমের মধ্যে করে ফেলে। বাট আমার প্ল্যান ছিল যে আমি কতটা কস্ট কাটিং করে বাট ফুললি প্রিপেয়ার্ড হয়ে এটা দ্রুত সময়ে যেন ক্লাইম্ব করতে পারি। তো তারই সুবাদে আমি লুবোচেপি ক্লাইম্ব করি গত 18 অক্টোবর। লাস্ট টিম আমরা রওনা দিয়েছি, আমরা ফার্স্ট টিমের আগে ওই দিনের ফার্স্ট টিমে সাবমিট করেছি প্রায় 4 ঘন্টা সময়ের মধ্যে। তো এইটা আমাকে খুব কনফিডেন্স বুস্ট আপ দিয়েছে যে না, ফুল ফ্লো, আই ক্যান ডু ইট। তারপর আমরা লুবোচে থেকে ফিরে ডিঙ্গবোচেতে আসলাম। এসে এখান থেকে পারমিটগুলোর প্রসেস কিছু ব্যাপার ছিল, পারমিট ওয়াজ ডিফিকাল্ট। আমি লুবোচেতে এক্সপিডিশন লিডার ছিলাম, 15 মেম্বার্সের ফরেন ইন্টারন্যাশনাল, বেসিক্যালি বাংলাদেশে 3 জন ছিল, বাকি 12 জন ফরেন ক্লাইম্বার্স, তাদের আমি এক্সপিডিশন লিডার ছিলাম। তো আমা দাবলাম আমি যেন এক্সপিডিশন লিডার হই, আমার এরকম একটা চিন্তা ছিল
যে কীভাবে আমি আমাদের ব্লাম এক্সপিডিশন লিডার হতে পারি। তো সেক্ষেত্রে আমার যে এজেন্সির সাথে আমাদের ব্লাম পারমিট করার কথা, সেখানে আমি ওদের স্লট খালি নেই। ওরা সাধারণত 15-20 জনের একটা স্লটের মধ্যে একজন লিডার ডিক্লেয়ার করে, এবং সেই লিডারের সুপারভিশন বা সেই লিডার যদি সিগনেচার না করে কেউ সার্টিফিকেট পাবে না। তো আমার ক্ষেত্রে স্লটটা খালি ছিল, আমি করতেই পারতাম, কিন্তু আমার যে ক্লাইম্বার ছিল তার জন্য আর একটা ভ্যাকেন্সি হচ্ছে না, ক্রিয়েট হচ্ছে না। তো তার জন্য পরের সপ্তাহে টাইম ফ্রেম পড়েছিল, বাট উই আর রানিং আউট অফ টাইম। একজন লোকের প্রতি খুবই কৃতজ্ঞ, মোস্তফা কামাল ভাই, উনি খুবই একজন ভালো মেট্রোলজিস্ট। যত পর্বতারাই আছে বাংলাদেশে এখন, মানে যারা হাই মাউন্টেনগুলোতে যাচ্ছে, ডেঞ্জারাস মাউন্টেনগুলোতে, ওগুলোতে উনি ওয়েদার ফোরকাস্টিং দিয়ে সাহায্য করেন এবং পিন পয়েন্টে ওয়েদার ফোরকাস্টিং। আচ্ছা, তো তার ভরসায় উনি বলেছিলেন যে তোমার এই ডেটগুলো তুমি স্কিপ করবে, তারপরে আর 2-3টা দিন ভালো আছে, এরপরে পুরো এক সপ্তাহ ওয়েদার খারাপ। তো আমরা টোটাল একটা টাইম ফ্রেমে পড়ে গেছি। আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমি যেহেতু তুলোবুচে ক্লাইম করছি, আই ডোন্ট নিড রোটেশন মানে কি? রোটেশন মানে হচ্ছে ক্যাম্প 1-এ টাচ করো তুমি, আবার ডিসেন্ট ডাউন, ক্যাম্প 2 টাচ করো, আবার ডিসেন্ট ডাউন, তাহলে তুমি 6100 মিটার একটা অ্যাক্লিমেটেশন পাবা। বাট আই ওয়াজ অলরেডি অ্যাক্লিমেটাইজড বিকজ অফ আই হ্যাভ ক্লাইম্বড লোবুচে। আর আমি ওই এরিয়ার মধ্যে অলমোস্ট 15 দিন আরও কাটিয়ে ফেলেছি বিকজ অফ মাই ওয়ার্ক। সবাইকে আমি টিম লিড করে এভারেস্ট বেস ক্যাম্প নিয়ে গেছি, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কারণে আমি ওখানে অনেক সময় ধরে থেকেছি। মানে শরীর আসলে ততদিনে খাপ খেয়ে গেছে। আফটার স্পেন্ডিং 10 ডেজ, 10 দিন পরে আপনার শরীরের মধ্যে রেড ব্লাড সেলসগুলো গ্রো করে, যেগুলো আপনার শরীরে অল্প অ্যাটমসফেরিক অক্সিজেন থেকে আপনার শরীরকে প্রায় পর্যাপ্ত অক্সিজেন লেভেল দেয়। লোবুচে ক্লাইম্বের পরে পারমিট ইস্যু করলাম, ওখানে 2 দিন সময় লেগেছে, তারপরে আমরা বেস ক্যাম্পে মুভ করি। সো আমরা একটা লজের সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আমরা পার ক্লাইম্বার এবং পার শেরপা, আমরা 2 জন শেরপা টিম আর 2 জন ক্লাইম্বার টিম, তো আমরা ক্যাম্প 1-এ যাব, ক্যাম্প 1-এ থাকবো। তো যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি তারা ওখানকার উপরে টেন্ট সেট করে রেখেছে যে ওখানে গিয়ে আমরা থাকবো। বাট আমি অলরেডি দেখেছি যে আমার লজের মধ্যে 7 জন ফরেন ক্লাইম্বার আছে, থাকার জায়গা আনসার্টেন। আমি আরও একদিন পিছিয়ে বেস ক্যাম্প থেকে এবার আমি টাইম ফ্রেম করছি বেস ক্যাম্প টু সামিট টু বেস ক্যাম্প উইদিন 2 ডেজ। সো এই 2 দিনেই মোটামুটি অনেক ঝুঁকি, অনেক ঝামেলা এবং অনেক লাইফ থ্রেটেনিং সিচুয়েশনও ঘটে গিয়েছিল কিছু একটা মিসকমিউনিকেশনের কারণে। আমাদের কাছে 2টো ওয়াকিটকি ছিল, রেডিও সেট, অ্যান্ড এগুলো খুবই লেটেস্ট ওয়াকিটকি ছিল, যেখান থেকে আপনি নামচে বাজার বসে, মানে প্রায় 20 কিলোমিটার নিচে বসে এভারেস্ট টপ পর্যন্ত যোগাযোগ স্থাপন করতে পারবে। আমরা যখন ক্যাম্পনের দিকে মুভ করছি, আমি গতবার ক্যাম্পনের একটু নিচের এই জায়গাটা থেকে ফেরত গিয়েছিলাম, ডিসিশন নিয়েছিলাম যে না, আমি এবার যাচ্ছি না, আই এম নট ইন ফুল ফ্লো। তখন আমি আমাদ আবলমকে বলেছিলাম তুমি ওখানে থাকবা, হ্যাঁ, আমি ব্যাক করব, আমি নিজেকে তোমার জন্য প্রস্তুত করে আবার আসব, যদি তুমি অনুমতি দাও তোমার শিখরে উঠবো। তো ওই জায়গাটাতে আমি যখন পৌঁছেছি, আমার আবার একটু পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। আমি এখান থেকে ফিরেছি গতবার, কেমন পারিনি, হ্যাঁ, আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম। তখন আমি আমার ছোট ভাই যে ক্লাইম্বার, ওকে বললাম তুমি আগাও, যাওয়ার সময় ওয়াকিটকিটা নিয়ে যাও, আর আমি আসছি, আমি পুরো রাস্তা চিনি, সমস্যা নেই। তারপরে একটু আমি বিশ্রাম নিলাম, 5 মিনিট বিশ্রাম নিয়ে মাথা থেকে সেই প্যানিক অ্যাটাকটা সরিয়ে ক্লাইম্ব করা শুরু করলাম। হুট করে যখন ক্যাম্প 1-এর নিচে দেখি এই সুজন, ওর নাম সুজন, বসে আছে, মাথা ধরে বসে আছে। আমি ভাবলাম কি শিখ হলো না কি হলো, টোটাল ওই মাউন্টেনে কেউ নাই, টোটালি হোয়াইট আউট মানে হচ্ছে ক্লাউড এরকমভাবে ঢেকে যায়, আপনি 1-2 ফিট, মানে কুয়াশার মতো 1-2 ফিট দূরে কিছু দেখবেন, দেখা যায় না। তো সুজনকে বললাম, সুজন কি হলো, হ্যাঁ কি হয়েছে তোর? সে বলে ভাই একটা তো কাজ করে ফেলেছি। আমি কি কাজ? ও ভাই ওয়াকি টকিটা তো পড়ে গেছে। আমাকে মানে কি, কোথায় পড়লো? যে দেখালো যে ভাই এই যে বোল্ডারের খাঁজের মধ্যে ফাঁকটায় পড়ে গেছে। অনেক চেষ্টা করলাম ওটাকে উদ্ধার করার, পারলাম না। অনেকক্ষণ বসেছিলাম, একজন শেরপা উপরে যাচ্ছিল, ওনাকে বললাম দাদা আমাদেরকে একটু হেল্প করেন, আমরা বোল্ডারটা উঠে ওয়াকি টকিটা বের করি, আল পে ইউ, হ্যাঁ আপনার যত টাকা লাগে আমি দিব, অ্যাটলিস্ট জরিমানার টাকাটা যেন না লাগে আর কি। তো এরপরে উনিও চেষ্টা করলো, পারলো না, আমরা ক্যাম্প 1-এ পৌঁছে গেলাম। আমি বললাম সুজন বাদ দাও, জরিমানা দিয়ে দিব। উপরে গেলাম, উপরে আমাদের 2 শেরপা ওয়েট করছিল, ওদেরকে আমি আগে পাঠিয়েছি কারণ হচ্ছে ওদের জায়গার একটা ক্রাইসিস। তো ওই অনিশ্চিত মাউন্টেনের মধ্যে ওই জায়গায় যদি শোয়ার জায়গাটা যদি শোবার তো আসলে না, নিশ্চিত করা না যায় আর কি, তখন মুভ করা আসলে উচিত না। তো ক্যাম্প 1-এ গেলাম, ওখানে আমাদের জন্য একটাই টেন্ট বরাদ্দ ছিল, একটা টেন্টে 4 জন থাকবো। তো
তো আমাদের শেরপারা ওয়েট রিডিউস করার জন্য ওনারা স্লিপিং ম্যাট বিছায় আমরা যেন নিচে থেকে ঠান্ডা না ওঠে, ওরা স্লিপিং ম্যাট দুটো কম নিয়েছে মানে পুরো তাঁবুতে যদি আপনি মানে হরিজন্টালি বিছান স্লিপিং ম্যাটগুলো, তো আসলে অতটা কমফোর্টেবল না, পায়ের নিচ দিয়ে ঠান্ডা উঠবেই। মাথায় আমরা ব্যাগ দিলাম, পিঠের মধ্যে দুটো ম্যাট রইলো। তো আমি সবচেয়ে কোনার ইয়েতে ছিলাম। আমার যখন স্লিপিং ব্যাগগুলো খুললাম, এই স্লিপিং ব্যাগগুলো বেসিক্যালি আমি সবগুলো ইকুইপমেন্টে খুব প্রপারলি নিয়েছিলাম, খুব অনেক রিসার্চ করে। আর স্লিপিং ব্যাগটা ভরসায় ছিলাম লোকাল এক বন্ধুর। তো লোকাল বন্ধু আমাকে স্লিপিং ব্যাগগুলো ধার দিয়েছিল যে তুমি ইউজ করো। তো একটা সুজনকে দিলাম, একটা আমি নিজে নিলাম। যখন আমি নিজেরটা স্লিপিং ব্যাগ খুলতে গেছি দেখি এটা চেন নষ্ট। ইট ওয়াজ এ ভেরি, এই পাহাড়ে স্লিপিং ব্যাগের চেন নষ্ট, এটা তো একটা ডিজাস্টার টাইপ ব্যাপার। ডিজাস্টার। পরদিন সকালে যখন আমরা মুভ করব, ইটস আ সানি ডে, তো তখন আবার আমাদের দুইটা ক্লাইম্বিং গাইডের মধ্যে একজন ক্লাইম্বিং গাইডকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, উপরে যাও, উপরে গিয়ে এবার ভালো টেন্ট দখল করো। ওখানে পানির অপর্যাপ্ত পানির ক্রাইসিস, আপনার পানি বরফ গলিয়ে জেট বয়েলে পানি গরম করতে হবে, খাবার রেডি করতে হবে। এখন আমাদের খাবারগুলো ডিফারেন্ট, খাবারগুলো হচ্ছে আপনার হাই ফুড, ওগুলো হচ্ছে আপনার খুবই অল্প সময়ের মধ্যে কুকড হবে। এগুলো বেসিক্যালি এরা আগে থেকে কুকড। এর মধ্যে আপনি গরম পানি ঢালবেন, একদম উত্তপ্ত গরম পানি, 1 মিনিট জিপ লক করে রাখবেন, দেন ইট উইল বি রেডি। এটা হচ্ছে হয় ফ্রাইড রাইস হতে পারে, হয় পাস্তা হতে পারে, এই ধরনের নুডলস খুব কমন পাহাড়ে। আমরা বিস্কিট খাই, আমরা কিছু হাই ফুড খাই, মানে এনার্জি জেল অনেকেই খায়, তারপরে বিভিন্ন ধরনের মেডিসিন। তো সব কিছু হচ্ছে গিয়ে একটা প্রপার ওয়েতেই থাকে, মানে ইটস ভেরি এক্সপেন্সিভ প্রত্যেকটা খাবার থেকে শুরু করে প্রত্যেকটা ইকুইপমেন্ট। যেহেতু 9টার দিকে যাত্রা শুরু করছে, 9টার দিকে হচ্ছে অনেক রোদ, খুবই গরম। একটু দূর যাওয়ার পরেই সামনের লাইনে আমি, মাঝখানে আমাদের শেরপা, পিছনে আমাদের সুজন। আমি শেরপাকে টোটালি দায়িত্ব দিয়েছি যে আপনি সুজনকে অ্যাসিস্ট করবেন, আমার কোনো দরকার নেই, আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ। তারপর আমরা ক্লাইম্ব শুরু করলাম। একটু পর দেখে আমার অনেক গরম লাগছে। গরম লাগার পর আমি খুলে ফেলেছি একটা সামিট স্যুট, খুলে আমারটা আমি প্যাক করে, আমার ব্যাগে একটু লোড বেড়েছে বাট আমি ব্যাগে ঢুকিয়ে ফেলেছি। তো সুজন আর মিংমা দাই, আমার ক্লাইম্বিং গাইড, ওরা অনেক নিচে, অনেক পিছনে। আমি একটু ক্লাইম্ব করি, আবার একটু ওয়েট করি যেন মিংমা আমার জন্য টেনশন না করে, যে ও ঠিকঠাক করছে, বেশি যেন ডিসটেন্স না হয়, সেজন্য তো আলাদা একটা টেনশন আবার। হ্যাঁ, ও সম্পূর্ণ ফোকাসটা সুজনের প্রতি রাখুক। এরপর একটা পর্যায়ে ও খুব স্লো হয়ে যাচ্ছে। তারপর আমি সুজনকে যে সুজন সমস্যা কি, ভাই অনেক গরম লাগছে। আমি ওটা খুলে ফেলো, ভাই এটা খুলে ফেলতো, আবার ব্যাগে ঢুকাইতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, খুলে ফেলো। আমি খুলে ফেলছি, আমি কিন্তু এখন খুব কমফোর্টেবল ফিল করতেছি। আচ্ছা আমি দেখি আর একটু। তারপর আমি বললাম মিংমা দাই, আমি তো ডাউন স্যুট খুলে ফেলছি, আমার একটু ঠান্ডা লাগছে, হ্যাঁ আমি একটু ফাস্ট ক্লাইম্ব করি, আমি আর থামবো না, তোমরা তোমাদের মতো আসো, ওকে হেল্প করে নিয়ে আসো, আমি আমার মতো যাচ্ছি। সাধারণত আমরা যখন পাহাড়ে যাই, মাউন্টেন হচ্ছে জুমারিং একটা টেকনিক। জুমারের মাধ্যমে হচ্ছে পাহাড়ের উপরে ওঠে, আর র্যাপেল মানে ডিসেন্ডিং ডাউন, নিচে নামার জন্য আরেকটা ডিভাইস। তো মাউন্টেনে জুমার চলে, রাইট হ্যান্ড জুমার, একটা হ্যান্ড জুমার চলে। আরেকটা জুমার আমরা যখন ওভারহ্যাং ক্লাইম্ব করি, আমি যখন প্রশিক্ষণ নিয়েছিলাম ভারতে, তখন আমরা ওভারহ্যাং ক্লাইম্বিংয়ের জন্য আমরা ডাবল জুমার ইউজ করতাম। ইভেন আমি যখন মানুষকে ট্রেন করি বাংলাদেশে বিভিন্ন ঝর্ণা ওয়াটারফলসে, তখন আই এম ভেরি গুড অ্যাট অ্যাসেন্ডিং পার্ট, মানে র্যাপলিং জুমারিংয়ের মধ্যে আমি এগুলোতে খুবই এক্সপার্ট, মানে টেকনিক্যাল ইকুইপমেন্টগুলো ইউজে। ওই যে পোর্শনটাতে শেরপার কারো হেল্প লাগতো, ওইটার জন্য আমি আলাদাভাবে প্ল্যান করে আমি একটা লেগ জুমার নিয়ে গিয়েছি। তো লেগ জুমার লাগিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্যে উঠছি। ওইখানে আবার অনেক ট্রাফিক থাকে, অনেক মানুষ থাকে ওয়েট করার জন্য, অনেকে খুব ক্লান্ত, কারণ রোপ আপনার 2টা রোপ, একটা রোপ দিয়ে নামবে, একটা রোপ দিয়ে উঠবে। আর গলিটা ছোট, সবার সাথে গায়ে ধাক্কা টাকা লাগে, আর টানাটানি তো চলছেই। আর আসলে ব্যাপারটা কষ্টের, অনেক কনজিউমিং, মানে এনার্জি কনজিউমিং, বিকজ অল্টিটিউডটা হচ্ছে 6100 কাছাকাছি। তো আমি খুব স্বাচ্ছন্দ্যে উঠে গেছি, মোটামুটি ইউরো টাওয়ার উঠে দেখি আমার আগের শেরপা, মানে যাকে জায়গা দখল করার জন্য পাঠিয়েছিলাম, সে ওখানে দাঁড়িয়ে আছে। তাকে আমি বললাম তুমি কখন আসছো? সে বলতেছে আমি আরও আধা ঘন্টা আগে আসছি। তোমাদের এত দেরি হলো কেন? তুমি আধা ঘন্টা আগে আসছো, আমি তো আধা ঘন্টা পরে আসছি, আমার দেরি কোথায় হলো? হ্যাঁ, ইউর নেটিভ ক্লাইম্বার। তারপর বলতেছে আচ্ছা বাকিরা কই? আমি কই বাকিরা অনেক পিছনে, তুমি একটা কাজ করো, তুমি যাও নিচে নামো, ওদেরকে হেল্প করো। তোমার যে পরিমাণ গিয়ার্স আনার কথা, ওয়েট লোড ফেরি করার কথা, ওটা তুমি করো নাই, তুমি তো খালি চলে আসছো, যাও, মিংমা কষ্ট পাচ্ছে, আর সুজনকেও উঠায় নিয়ে আসো। তো সে নিচে নামলো, আমি ওখানে গিয়ে ক্যাম্প 2তে বসে আছি, একা বসে আছি, খুব খিদে পেলো। 12টায় পৌঁছেছি,
একটা দুটো তিনটে আর পারছি না খুব। তারপরে একটা পরিচিত শেরপা আমি ক্যাম্প 2-তে দেখলাম, লবুচে ক্লাইম্ব করার সময় পরিচয় হয়েছিল। তো দাইকে বললাম, দাই আমাকে একটু চা খাওয়াবে, বা তোমার কাছে কোনো খাবার আছে? এই খাবারগুলো কিন্তু ওই শেরপারাই এসে রেডি করে। আমাদের 2 শেরপাই তো অকুপাইড, ওরা নিচে আছে ইয়েলো টাওয়ারের নিচে। তারপর বললো যে তোমার শেরপা কোথায়? বললাম ওরা তো পেছনে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু কফি আর বিস্কিট দিচ্ছি। তো খেলাম, ওয়েট করছি 4:30 বাজে আমাদের প্রথম শেরপাটা মিন্দুপা আসলো, যার অল্প বয়সী, সে আসলো। এসে খুবই রেগে অস্থির অবস্থা। বললাম কি হয়েছে তোমার, রিয়েক্ট কেন করতেছ? বলতেছে তুমি আমাদের এখন ডিসিশন নিতে হবে। ডিসিশন কি? আমাদের 4 জনের মধ্যে যে কোনো 2 জন যাইতে হবে। ওকে যদি পাঠাও, সুজন খুবই স্লো হয়ে যাচ্ছে, সে মনে হয় সিক, সে যদি যায় তাহলে ওর ক্যাজুয়ালিটি হবে, বা আমাদের মধ্যে যে কোনো একজনের ক্যাজুয়ালিটি হবে। ডিসিশন ইজ ইয়োর্স, ইউর দ্য টিম লিডার, তুমি সিদ্ধান্ত নাও। আমাকে এখন তুমি এগুলো বাদ দাও, তুমি আগে পানি গরম করো, চা জাল দাও। ওরা কত দূর? ওরা আর 5-10 মিনিট লাগবে। তারপরে এক করে সুজনও আসলো, সুজনকে আগে আনলাম। সুজন কি হয়েছে? সে বললো, ভাই আমার হার্ট রেট অনেক বেড়ে যাচ্ছে, যখন আমি ক্লাইম্ব করতেছি হার্ট রেট অনেক বেড়ে যাচ্ছে। আমি আচ্ছা ঠিক আছে, আমাদের তো কালকে ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-তে যাওয়ার প্ল্যান, আজকে তুমি রেস্ট নাও, আমরা কালকে ডিসিশন নিব। এর মধ্যে আমাদের আরেক শেরপা, অভিজ্ঞ শেরপা মিংমা আসলো। মিংমাও খুবই ক্লান্ত, সে অনেক লোড ফেরি করেছে এবং সাথে সাথে সুজনকে অনেক হেল্প করে উপরে নিয়ে আসছে। তো সেও বলছে, দাই আর সম্ভব না, ওই সুজন স্যারকে নিচে পাঠাও, সে সুস্থ মনে হচ্ছে না তাকে আমার। আমরা 2 জন আজকেই মুভ করব। আমি আজকে কোথায় মুভ করব? বলতেছে সামিটে। মানে কি আমাদের, ইট ওয়াজ নট আওয়ার প্ল্যান, উই হ্যাভ প্ল্যান ইট বিফোর, যে আমরা ক্যাম্প 3-তে যাবো, ক্যাম্প 2 থেকে তারপর আমরা সামিট মার্চি দিব। তুমি শুধু মানে আজকে সাডেন প্ল্যান বললে তো হবে না। স্যার আমার কাছে ওয়াকিটকিতে রিপোর্ট আসছে, পরশু দিন ওয়েদার অনেক খারাপ হবে, অনেক বেশি উইন্ড হবে, অ্যান্ড ডিসিশন ইজ ইয়োর্স। আবার সুজনকে জিজ্ঞেস করলাম, সুজন তোর তো এটা স্বপ্ন, হ্যাঁ আমি জানি খারাপ লাগাটা কেমন, গত বছর আমি এখান থেকে ফিরেছি তো, কিন্তু তুই আমার থেকে অনেক দূর আসছিস, তুই কিন্তু একটু পুশ করলে হয়। তুই ইয়েলো টাওয়ার পৌঁছে গেছিস, মানে ডিফিকাল্ট সেকশনে পৌঁছে গেছিস। ভাই আমি পারছি না, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আই এম নট রেডি ফর দিস মাউন্টেন। আমি ওকে, আমি তোমাকে আরও একবার আস্ক করবো, দরকার আমি প্ল্যান চেঞ্জ করবো। ওরা বলতেছে আমি খারাপ ওয়েদারে যাবো একদিন পরে, তাও তুমি তোমার ডিসিশন জানো। সে বলছে না ভাই আমি আর যাবই না। আমি ওকে ফাইন, তাহলে চলো ঘুমাই। তো খেয়ে আমরা একটু ঘুমালাম, 1 ঘন্টা একটু ঘুম হয়েছে। হওয়ার পরে সুজনকে বিদায় জানালাম। সুজন আবার পরদিন সকালে মিন্দুপা শেরপা সহ নিচে নামবে, আর আমাদের উপর যেতে হবে। তো বের হতে হতে প্রায় অলমোস্ট 12:30 বেজেছে আমাদের। তো একটু ক্লাইম্ব করছি, আমি ঘুমের অভাবে খুব মানে লেস এনার্জি ফিল করছি, ক্লান্ত। হ্যাঁ, তারপর আমি ওকে বললাম যে আমি একটু পানি খাই। হ্যাঁ, আমি অনেক পানি খাই, আমার একটা থিওরি আছে যে আপনি যখন প্রচুর পরিমাণে পানি খাবেন, পানি খাওয়ার পর যখন আপনার মানে তো সেই সময়টায় আপনার ঘুমের ক্লান্তিগুলো অনেক সময় রিডিউস হয়। তো এই জন্য আমি প্রায় বসে ওখানে ঝুলন্ত অবস্থায়, মানে আমরা চিন্তা করেছিলাম যে ক্যাম্প 2 পর্যন্ত আমার মনে হয় ডিফিকাল্ট, বাট মেইন ডিফিকাল্টি শুরু ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3। ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 রাস্তাটায় আপনার টোটালি তো 90 ডিগ্রিজ আছেই, সাথে আপনার মিক্সড ক্লাইম্বিং আছে, রক এবং আইসের মিক্স। তো ক্র্যাম্পন দিয়ে আপনার আইসের মধ্যে ক্র্যাম্পন গাঁথে, বাট স্পাইকগুলো গাঁথে, বাট রকের মধ্যে গাঁথে না। তো ক্রমাগত এটা পিচ্ছিল একটা অবস্থা হয়। মিংমাকে জিজ্ঞেস করলাম, মিংমা হোয়াট ওয়াজ দিস, হ্যাঁ এইটা কি? তোমরা সবাই তো বলে ক্যাম্প 2 পৌঁছানোটা ডিফিকাল্ট, এটা ফার মোর ডিফিকাল্ট। ও স্যার এটা এমন, এই মাউন্টেন তেমন, এই জন্যই তোকে ষোলখম্বুর বা নেপালের কেটু বলা হয়। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমার এখন একটু ভালো লাগছে, এনার্জি পাচ্ছি, তুমি আমাকে ইন্ডিপেন্ডেন্টলি আমার মতো ক্লাইম্ব করতে দাও, আমাকে আমার সামনে পিছিয়ে থাকার দরকার নেই, মানে আমাকে কোনো বদার করার দরকার নেই, ইউ ফলো মি, একসাথে যাই, একসাথে ক্লাইম্ব করি 2 জনে। তারপরে আমি বললাম তুমি আমার পিছনে যাও, আমি সামনে যাই। তো এর মধ্যে যারা আমাদের অনেক আগে বেরিয়েছে তারা মানে আকাশের তারার মতো হয়ে গেছে, অনেক দূরে ওদের হেডল্যাম্পের আলো টিম করে জ্বলছে, রাত প্রায় 1টা বাজে। তো আমার মনে নাই মানে কি কারণে আমার এত এনার্জেটিক ফিল হয়েছে। খুবই ভালো ক্লাইম্ব করেছি, ক্লাইম্ব করতে খুবই দ্রুত ফাস্ট এক্সটেন্ড করছি। কিছু সেকশন পরে যে ট্রাফিক লেগে যাচ্ছে, জ্যাম,
রোপটা হচ্ছে একটা ফিক্স রোপ, এক ফিক্স রোপের মধ্যে আপনার উঠতে হবে, এটা দিয়ে আবার নামবে মানুষ, মানুষকে ক্রস করে। হ্যাঁ, এবং জিনিসটা হচ্ছে জাস্ট লাইক ঝুলন্ত অবস্থা, ঝুলন্ত অবস্থায়। এর মধ্যে প্রচন্ড উইন্ড। সেই উইন্ড দেখে আমি আর এই ট্রাফিকে থাকতে চাই না, আমি লাইন থেকে সরে গেছি, ফিক্স লাইন থেকে সরে গেছি। ফিক্স লাইন থেকে সরে যাওয়া মানে আপনি কিন্তু নিজেকে পাহাড়ের পুরো ওয়ালের মধ্যে উন্মুক্ত করে দিলেন। আমি ফ্রি ক্লাইম্ব করেছি তখন। ফ্রি ক্লাইম্ব বলতে আমি জাস্ট ফ্রন্ট পয়েন্টিং, মানে কিক করে করে, আইসের মধ্যে কিক করে করে এভাবে এভাবে, এগুলো আমরা ট্রেনিংয়ে শিখেছি এবং আইস এক্স ইউজ করে, মানে অনেক বেশি ফোর্স দিয়ে ফেলেছি শরীর থেকে আর কি। দেওয়ার পরে সামিট থেকে প্রায় 50 মিটার দূরে, ওখানে কিন্তু মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায়। আচ্ছা। তো আমার বড় ভাই ফজলুর রহমান শামীম, আমরা একসাথে কাজ করি। তো তার মধ্যে অনেক উৎকণ্ঠা, মানে তার স্বপ্ন ছিল আমি এই মাউন্টেনটা যেন এবার ক্লাইম্ব করি। সে বারবার ফোন করছে আমাকে, ফোনটা বুক পকেটে, ফোন রিসিভ করার কোনো সিচুয়েশন নাই, আমি গ্লাভস পরা। তো বারবার ফোন করছে, ফোন ধরলাম, ভাই ক্লাইম্ব করছি, পরে ফোন দিন, কতক্ষণ লাগবে আর? বলছে ভাই আর 50 মিটার, 50 থেকে 60 মিটার দূরে আছে, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো এই বলে একটু ক্লাইম্ব করলাম, করেই মানে পুরনো ওই যে শেরপা আমাকে চার কফি খাইয়েছিল ক্যাম্প টুতে, সে দেখলাম তার ক্লাইম্বার শো রেস্ট নিচ্ছে, কারণ প্রচুর উইন্ড আর এই জায়গাটার মধ্যে একটা শেল্টার আছে, প্রাকৃতিক শেল্টার, ওখানে রেস্ট নিচ্ছে। এবার আমি বললাম না যে আমি একটু রেস্ট নিই। হ্যাঁ, তো এই রেস্ট নিয়ে ওর সাথে 5 মিনিটের মতো গল্প করতে করতে 4-5 মিনিট আমরা ওখানে ছিলাম, যে উইন্ডটা একটু কমুক। আমার বডি পুরো একদম ছেড়ে দিয়েছে, একদম আর চলছে না। কি হলো ব্যাপারটা, মানে পানিও এর মধ্যে ফুরে গেছে, একদম পানি নেই। আবার মিংমা বলতেছে সব চলো যাই, শেষ করে আসি, অল্প একটু শেষ করে আসি। আমি মিংমা একটু ওয়েট, শেষ করবো ইনশাল্লাহ। 8:15 আমি আমাদাবলামের চূড়ায় পৌঁছাই। আমি মানে চোখ দিয়ে একটা পর্যায়ে পানি আসে, বাট আই হ্যাভ ভেরি স্ট্রং কন্ট্রোল ওভার মাই ইমোশনস। আমি জানি এটা শুরু, এটা শেষ না, ইটস জাস্ট দ্য বিগিনিং। আর আমি এই দিনটা আমি যেখানে পৌঁছাবো এটা আমি জানি। ইভেন আমার কাছে পতাকাও ছিল না। সুজন যাওয়ার সময় সে পতাকা নিয়ে গিয়েছিল, সে ভাই আমি তো সামিটে যেতে পারবো না, আপনি আমার হয়ে পতাকাটা উড়ে। তো পকেট থেকে খুলে আপনার পতাকাটা উড়ালাম। এরপর আমি বলি মিংবা চলো লেটস ডিসেন্ড ডাউন, যত ফাস্ট নামতে পারি, নাইমা আমি আবার ঘুমাবো। তো দ্রুত নেমে গেলাম। এখানে নামার ক্ষেত্রে সবাই ওই একটা লাইনে, অনেকে দেরি করে, অনেক ক্লাইম্বার স্লো আছে, তারা এখনও উঠছে। আমরা তো নামছি, তো একটা লাইনে নামতে হয়, আবার নামার ক্ষেত্রে আবার একটা ট্রাফিক। ঘন্টা 2 পরে 11টায় পৌঁছেছি, নামতে অনেক টাইম লেগেছে, 3 ঘন্টার মধ্যে টাইম লেগেছে। ঘন্টা 2 পরে ক্যাম্প 3-তে মিংমা ডাকছে, স্যার ওঠো, স্যুপ খাও, আমাদের এখন যেতে হবে। যখন আমরা নামছিলাম, মাশরুম রিজ একটা বিখ্যাত জায়গা আছে, মাশরুম রিজের হচ্ছে, মাশরুম রিজ বলে, দেখতে মাশরুমের মতো রিজ, 2 পাশে বিশাল খাদ, প্রায় মাঝখানে দিয়ে সেতুর মতন জায়গা, প্রায় আপনার এই পাশে পড়েন আপনি বা ওই পাশে পড়েন আপনি 10,000 ফিট নিচে পড়বেন। 10,000 ফিট নিচে, খারাপ ভয়ঙ্কর অবস্থা। রাতের আধারাতে এগুলো উঠে আসছি, নামার সময় বললাম এই হোয়াট ওয়াজ দ্যাট, মানে এগুলো দিয়ে আসছি। একটা সেকশনে এসে আমরা পুরো, মানে মাউন্টেনটার মধ্যে যখন রোপ ফিক্স লাইন মানে হচ্ছে রোপ ফিক্সিংয়ের একটা টিম থাকে, ওরা সিজনের প্রথম কি করে আপনার রোপগুলো লাগায়, পুরো আগের বছরের রোপগুলো চেঞ্জ করে, যেগুলো ড্যামেজ, এই জায়গায় নতুন রোপ লাগায়। তো এবার রোপ ফিক্সিং ওয়াজ রিমার্কেবল, মানে এত সুন্দর রোপ ফিক্সিং আমি কোনো মাউন্টেনে দেখি নাই। আমরা ক্যাম্প 2 দেখছি, দূরে তাঁবুতে একটু একটু করে লাইট জ্বলছে। তো মিংমা বলতেছে, ও দেখি দাঁড়ায় গেছে, আমার আগে ছিল তো, ও দাঁড়ায় গেছে, বলতেছে আমি কী হলো, তোমার হেডল্যাম্প তো 2টা সমস্যা, এক তোমার হেডল্যাম্পটা যে দিয়েছো আমার কাছে হেলমেট সহ, হেডল্যাম্পটা তো ভেঙে গেছে। মানে কি অন্ধকার, ইট উইল বি ডার্ক সুন, হেডল্যাম্প ছাড়া কেমনি কি? ও স্যার দেখি কি করা যায়। আমি কাছে আর কি সমস্যা, আরেকটা সমস্যা কি? স্যার রোপ নিয়ে কনফিউজড, আমরা তো এতদিন কমলা রোপ দিয়ে ক্লাইম্ব করছি, এখন দেখি 2টা লাল রোপ একসাথে। আমার কাছে কোনো কনফিউশনের দরকার নেই, 2টাই ধরো। 2টো রোপেই ইউজ করেছি, একটাতে নতুন যেটা বেশি মনে হচ্ছে ওটার সাথে ডিভাইস কানেক্ট করছি, আর পুরোনোটা হাতে রেখেছি। হাতে রেখে আস্তে আস্তে আমার তো হেডল্যাম্প নাই, ওর হেডল্যাম্প আছে, ও আমাকে উপরে থাকে, আমি বলি তুমি পিছনে থাকো, আমাকে আলো দাও, আমি নিচে নামি, আবার ও আসে, তারপর আবার আমি নামতে থাকি, ও আলো দেয়। এরকম করতে করতে আমরা অনেক ধকল পেরিয়ে প্রায় 7টার একটু পরে সন্ধ্যা, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, যেহেতু 5:30 হয়, বেশ ক্যাম্প 2-তে আসলাম। এসে তাঁবুতে যেই প্রবেশ করব, সেখানে গিয়ে দেখি আমাদের তাঁবুতে, মানে যেটা ক্লাইম্বারদের তাঁবু ছিল, মানে আমি আর সুজন থেকেছিলাম গত রাতে, সেই তাঁবুতে 3 জন মানুষ ঘুমাচ্ছে। এবার আমি বললাম মিংমা এরা কারা?
কই স্যার এখানে তো তাবু কারো ফিক্স নাই, আমরা চলে গেছি, ভাবছে খালি আছে, ঢুকে গেছে। আমি কাছে এখন ওই যে আমাদের শেরপাতে যে তাবু ছিল ওটাতে ঘুমাই চল। আমি ওকে। এবার আমি বললাম স্লিপিং ব্যাগ কই? কই স্লিপিং ব্যাগ তো নাই। আমি তাহলে আমার 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 জিনিস বাকি জিনিসপত্র কই? কই এগুলো মনে হয় নিয়ে নেমে গেছে। ওই যে সুজন আর মিন্দুপা ছিল, ওরা নামার সময় হয়তো বা আমাদের ওয়েট কমানোর জন্য ওরা নিয়ে গেছে, নিয়ে গিয়ে মনে হয় ক্যাম্প ওয়ানে রাখছে। কারণ ওরা জান আমরা ফার্স্ট ক্লাইম্ব করে ফার্স্ট নামবো, তো ক্যাম্প ওয়ানে হয়তো বা থাকবো ওই রাতটা। তো ওরা এই জন্য মিসকমিউনিকেশন ক্ষেত্রে নিয়ে গেছে। আর কমিউনিকেশন করার কোনো ওয়ে নাই, বিকজ উই লস্ট আর সেকেন্ড ওয়াকি-টকি। তো এবার সারাটা রাত স্লিপিং ব্যাগ ছাড়া 6100 মিটারে আফটার সাবমিটিং আমাদাবলাম, হ্যাঁ, উইথ লট অফ ডিফিকাল্টিস। আর হচ্ছে 2 রাত মানে না ঘুমিয়ে থাকা, খাবার অলমোস্ট কোনো কিছুই না খাওয়া, চকলেট চিপস, এই চকলেট, তারপর আপনার প্রোটিন বার, তাও শেষের দিকে। এরপরে আমরা সেই সন্ধ্যা থেকে যে ঘুমানোর চেষ্টা করেছি, রাত 3টা পর্যন্ত কোনোভাবে ঘুমাইতে পারি না। আমার একটু ঘুম আসলো ভাব, ও উঠে গেছে। ও উঠে আবার বরফ করে আনলো, এনে আবার চা দিল, বিস্কিট, স্যার চা আর বিস্কিট খাই, আমাদের তো ঘুম হবে না, চলো আড্ডা দিই। আমি আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা মতো কথাবার্তা বলি, 4টা বাজবে আমরা ডিসেন্ট ডাউন শুরু করব। তারপর 4টা বেজেছে, আমরা আর অপেক্ষা করি না, কারণ এই ঘুমানো যাবেই না, এখানে ঘুমানোর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পরে একটা সময় কি ওই জেট বয়েল যে আমাদের স্টোভ ছিল, ওই স্টোভের মধ্যে পানি গরম করে করে এখানে বসে আছি। তারপরে যাই হোক আমরা দিনের বেলা ক্যাম্প ওয়ানে নেমে আসি, সকালবেলা নেমে এসে ওখানে কিছু নুডলস স্যুপ খেয়ে ক্লাইম্ব ডাউন করে ডিরেক্ট বেস ক্যাম্পে চলে আসি 12টার মধ্যে।